স্যার, আপনার কাছে যেটা প্রথম প্রশ্ন রাখবো যে সুপ্রিম কোর্টে তো এর মধ্যেই চাকরি বাতিলের মামলা উঠেছে এবং বৃহস্পতিবার সকাল থেকেই শুনানি চলছিল। শেষ হতে হতে বিকেল হয়ে গেল এবং পরবর্তী শুনানি 2025 সালের জানুয়ারি মাসে হবে। তবে দিনভর হুম। সওয়াল জবাব দেখে আশার আলো যে খুব দেখা যাচ্ছে এমনটা মনে করছে না ওয়াকিবহাল মহল। সোজা কথায় শীর্ষ আদালতে ঝুলেই রইল 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ। কারণ যোগ্য অযোগ্যের বাস্তবসম্মত পৃথকীকরণ কোন পথে সম্ভব তার কোনো দিশা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। এবং যোগ্য অযোগ্যের পৃথকীকরণের জন্য অরিজিনাল ওএমআর শিট যে প্রয়োজন তা নেই এসএসসির কাছে, সেটা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। তাতে কপালে চিন্তার ভাঁজ আরো চওড়া হয়েছে চাকরি প্রার্থীদের এবং এই বিষয়টা নিয়ে প্রথম নাড়াচাড়া আপনিই দিয়েছিলেন। আজকে কি বলবেন এই অবস্থা নিয়ে? আমার বলার বিষয় হচ্ছে যে যাদেরকে স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিচ্ছে যে এরা অযোগ্য থাকা সত্ত্বেও প্যানেলে জায়গা পেয়ে গিয়েছিল, তাদেরকে অন্তত বাদ দিয়ে দেওয়া উচিত। এই লাইনে সাবমিশন যদি যারা মামলাটা করেছিলেন প্রথমে তারা যদি করেন, তাহলে আমার মনে হয় সবাই যদি সব জালিয়াতি করে যারা সবাই পেয়েছিলেন, যে সবাই, যারা সবাই না, যে সবাই যে কজন পেয়েছিলেন তাদের সবাই না হোক, অন্তত 3,500-4,000 লোক বাদ হবে। সেটাই বা কম কি? এবং এই অ্যাডমিটেড পজিশনটা থাকায় এই লাইনে যদি সাবমিশন হয় তাহলে একটা উপযুক্ত আদেশ কোর্ট থেকে পাওয়া সম্ভব, যদি আদালত সেটা মনে করে। তা না হলে নয়, এইভাবে চেষ্টা করে দেখতে পারে। প্যানেল থাকছে নাকি চাকরি বাতিল হচ্ছে সেই উত্তর পেতে আপাতত জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে। প্রসঙ্গত এদিন সকাল থেকেই শুনানি যখন শুরু হয় তখন লাগাতার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে রাজ্য এবং একাধিক প্রশ্নে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য। যোগ্য অযোগ্যের পৃথকীকরণ নিয়ে দীর্ঘ সময় সওয়াল জবাব চললে প্রায় গোটা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় প্রধান বিচারপতিকে এবং তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তই ছিল সঠিক সিদ্ধান্ত। তাহলে তো বলতে হবে যে এখন রাজ্য বিরাট সংকটে পড়েছে এবং সেক্ষেত্রে এটার প্রভাব কি 26-এর ভোটে দেখতে পাওয়া যাবে বলে আপনি মনে করেন? না, এটার প্রভাব 26-এর ভোট আগে জাজমেন্টটা হবেই, তারপর এই কথাগুলো বলা যাবে প্রভাব কিছু হবে কি হবে না। কিন্তু কোর্ট যে মন্তব্যগুলো করেছে আপাতত হিয়ারিং করার সময়, সেইগুলোকে খুব বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। আমি একজন প্রাক্তন বিচারপতি হিসেবে এইটুকু বুঝেছি যে কোর্টে বসে একজন বিচারপতি একটি মামলা শুনতে শুনতে যে মন্তব্যগুলো করেন সেইগুলোই যে শেষ পর্যন্ত রায়তে থাকে তা কিন্তু নয়। কিছু কিছু থাকতে পারে, কিন্তু রায় আবার অন্যরকমও হয়ে যেতে পারে, কারণ কিছু খুব ছোট ছোট তথ্যের ওপর একটা রায় নির্ভর করে। তো সেরকম যদি এমন কোন তথ্য চলে আসে কোর্টের সামনে যার ভিত্তিতে যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্য আর স্থির থাকছেন না, কোর্ট থাকার প্রয়োজন বোধ করছেন না, তাহলে এটা বদলে যেতে পারে। সেই জন্য এই মন্তব্যগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। প্রধান বিচারপতি এদিন একটা কথা বলেছেন যে ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায়, এই বক্তব্য তিনি পেশ করেছেন এবং এসএসসি 2026 সালের পুরো প্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ করতে গিয়ে এদিন এই মন্তব্য তাকে করতে দেখা গেছে। এসএসসির মূল্যায়নকারী সংস্থার ভূমিকা ওএমআর শিটের হাওয়া হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতেও দেখা গেছে তাকে। খোদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির মুখে এ ধরনের মন্তব্যে রাজ্যের ওপর চাপ যে বাড়ছে সে তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু এটাও আরো বড় একটা বিপদের কারণ যে 26,000 মানুষের চাকরি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চাকরি তো যাবেই, তার সঙ্গে এতদিন পর্যন্ত তারা যে স্যালারি পেয়েছে সেই স্যালারিও হয়তো তাদেরকে ফেরত দিতে হতে পারে। সেটা আমি আবার ওই কথাটাই বলবো যে এই যে মন্তব্য যে ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরাই কালা হ্যায়, এই মন্তব্যগুলোকে খুব বেশি গুরুত্ব না দিয়ে মেরিটে সুপ্রিম কোর্ট কি বিচার করছেন সেটার দিকে তাকিয়ে থাকাই ভালো। তাতে যা হবে হবে। তো আমি এই মন্তব্যকে ততটা গুরুত্ব দিয়ে রাজি নই যতক্ষণ না শেষ রায় আসছে।
বুঝেছেন? স্যার, আপনি যেহেতু এই মুহূর্তে একজন বিজেপির সাংসদ, সেজন্য আপনাকে একটু রাজনৈতিক প্রশ্ন করি। সেটা হচ্ছে যে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মল্লিকার্জুন খাড়গের ওপর নাকি শারীরিক নিগ্রহ করা হয়েছে, এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে একজন মানে বৃদ্ধ একজন বর্ষীয়ান নেতাকে, বিজেপি সাংসদকে তার উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, তাতে তিনি সরাসরি আইসিইউতে চলে গেলেন। তো কার দাবি সঠিক? মানে কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গের উপর শারীরিক নিগ্রহ হয়েছে, এটা কতটা সমর্থনযোগ্য? একেবারে এটা সম্পূর্ণ বাজে কথা, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। মল্লিকার্জুন খাড়গেকে কেউ কোনো শারীরিক নিগ্রহ করেনি, এটা সম্পূর্ণ বাজে কথা, ভুল কথা, অসত্য কথা। আমি নিজে তো ছিলাম কালকে ওখানে, সেখানে আমি দেখেছি যে কি বলদর্পী ভূমিকায় রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী কি ধরনের বলদর্পী ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদেরকে ধাক্কা টাক্কা মেরে শেষকালটাই এসে মকরদারের সামনে বসে পড়েন। তখন আমাদের এমপিরাও অনেকেই বসে পড়েছিলেন তাদের সামনে, এখানে স্লোগান শাউটিং চলছিল, কিন্তু রাহুল গান্ধী সেখানে বসে না পড়ে নিজে জোর করে ঢুকতে গিয়ে একজনকে ধাক্কা দেন, তিনি পড়ে যান, ফলে তার মাথাও কেটে যায়। তারপর যা হবার হয়েছে এগুলো, তো এটা সম্পূর্ণ রাহুল গান্ধীর অন্যায়, এবং তিনি ওই বীরত্বটি দেখাতে গিয়েছেন এবং অপরাধ তিনি করেছেন। এবং এটা বহু মানুষ, বহু এমপি, বহু সাংবাদিক এবং বহু যারা রক্ষী বাহিনীর লোকজন ছিলেন, তারা সকলেই দেখেছেন। স্যার, কালকে প্রায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে কলকাতাতেও, যে কলকাতায় একটি বিজেপি এবং কংগ্রেসের একটি সামনাসামনি প্রায় খণ্ডযুদ্ধ হয়েছে কালকে মৌলালিতে। কারণ মৌলালির যে কংগ্রেসের যে কার্যালয় রয়েছে, সেখানে বিজেপির পক্ষ থেকে একটা প্রতিবাদ জানানোর জন্য একটা ছোট দল এগিয়ে গেছিল, এবং সেখানে দেখা গেছে যে কংগ্রেসের দলের পক্ষ থেকে ইট, বোতল ইত্যাদি ছোড়া হয়েছে, এবং তারপর পুলিশকে দেখা গেছে পুলিশ ঠেলে রামলীলা ময়দানের দিকে নিয়ে গেছে কংগ্রেসের বিজেপির যে ছোট দলটি ছিল তাকে। কিন্তু ওই ইটের ঘায়ে একজন পুলিশ কর্মী আহত হন, এবং তার সঙ্গে বেশ কয়েকজন বিজেপি কর্মীও কম বেশি আহত হন। কিন্তু তার বদলা হিসেবে আজকে একটি কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে ঘৃণ্য আক্রমণ চালিয়েছে, এমন অভিযোগ করে এই ঘৃণ্য আক্রমণের ন্যক্কারজনক ঘটনা প্রবাহের প্রতিবাদে বিকেল 3টে থেকে কলেজ স্কোয়ারের সামনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানানো হয়েছে। এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন? এসবের কোনো যুক্তি নেই, কংগ্রেসের তো অস্তিত্বই নেই পশ্চিমবঙ্গে, কংগ্রেস অস্তিত্বহীন হয়ে গেছে। এখন কোন রকমে আবার ওই একটা কোনো ইস্যুকে আঁকড়ে ধরে যদি খানিকটা ভেসে ওঠা যায় সেই চেষ্টা করছে। তো এবং এদেরকে নিঃসন্দেহে তৃণমূল তো সমর্থন করবেই। এরা একসঙ্গে ওই একটা ইন্ডি জোট না পিন্ডি জোট বানিয়েছিল, সেটার অস্তিত্ব নিয়ে এখন খুব সন্দেহ আছে। কিন্তু তবুও তৃণমূল আর কংগ্রেস এই ইস্যুতে তো খানিকটা এক হয়ে যাবে অন্তত পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে। তাই কংগ্রেস এগুলো যেগুলো দেখাচ্ছে সেসব নাটক, এই নাটক করে মানুষ বুঝে যাবে যে কংগ্রেস আসলে কি। মানুষ তো কংগ্রেসের শাসন বহুদিন ধরে দেখেছে। আপনি না হলে বলুন না, 1972 থেকে 77 তারা ছিল, সেই 77-এর পরে আজকে প্রায় 50 বছর হয়ে গেল, কংগ্রেস ক্রমশ ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল কেন, তাই না? আজকে রাহুল গান্ধী লাফাচ্ছেন আমরা জিতে গেছি, কিসে জিতেছেন? মোদী সাহেব তার বক্তৃতা এক্সপোজ করে দিয়েছেন যে আপনি কিসে 99 পেয়েছেন, 199 পেয়েছেন নাকি 542 পেয়েছেন। তো এরা নির্লজ্জ মোটামুটি, এবং এরা মিথ্যে কথা বলতেও খুব দরদ, এবং ভীমরাও আম্বেদকরকে এরা 3 জেনারেশন 4 জেনারেশন ধরে অপমান করে এসেছে। এখন সেটা আমরা হাইলাইট করছি যে কিভাবে তোমরা আম্বেদকরের মতো একজন মহান ব্যক্তিত্বকে অপমান করেছো। সেসব কালকে আমরা আমাদের পোস্টারে প্ল্যাকার্ডে তুলেও ধরেছিলাম। এর কোনো উত্তর কিন্তু কংগ্রেসের কাছে নেই।
এই যেগুলো তুলে ধরা হচ্ছে তথ্য সহ, এর কোনো উত্তর কংগ্রেসের কাছে নেই। এরা এইসব নাটক ফাটক করবে।